আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। রাজ্যে শিল্প বিনিয়োগ ও জমি নীতি নিয়ে আলোচনা করতে শিল্পমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠী আগামীকাল বৈঠকে বসবে। উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিক সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বাগানগুলি খোলার বিষয়ে আলোচনা হয়। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে ভুল চিকিৎসায় পা খোয়ানোর অভিযোগে এক মহিলার এফআইআরের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে স্কুল স্তর থেকেই অর্থনীতির শিক্ষা দেওয়া উচিত বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আগামীকাল থেকেই বলবৎ হচ্ছে। নতুন আইন চালু হলে রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি বা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন। রাজ্যে শিল্পে বিনিয়োগ, জমি নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আগামীকাল বৈঠকে বসতে চলেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়ে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। আগামীকালের বৈঠকে অর্থ সচিব ছাড়াও ক্ষুদ্র শিল্প, ভূমি ও ভূমি সংস্কার এবং শিল্প সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিক সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ ও বিধায়ক, জেলা প্রশাসনের প্রতিনিধি প্রমুখ। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থ রক্ষা, বকেয়া সংক্রান্ত বিষয় এবং বাগানগুলি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হুগলির ডানকুনিতে কেবল তৈরির উৎপাদন কেন্দ্রের সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট সংস্থা 580 কোটি টাকা লগ্নি করতে চলেছে। এখানে বছরে প্রায় 28,000 কিলোমিটার বৈদ্যুতিক কেবল তৈরি হতে পারে। রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সমাজ মাধ্যমের পোস্ট থেকে এই খবর জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের মেচেদাতে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। সরকারি প্রকল্পের সমীক্ষার সময় সকলকে সতর্ক থাকার জন্য উপস্থিত পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সদস্য, বিধায়কদের পরামর্শ দেন তিনি। পরে সাংগঠনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী 16ই আগস্ট রাজ্য জুড়ে আয়ুষ্মান দিবস পালিত হবে। মুখ্যমন্ত্রী আগামীকাল নবান্ন সংলগ্ন সভাঘরে এক অনুষ্ঠানে শতবর্ষ প্রাচীন রথযাত্রা কমিটিগুলিকে অর্থ সহায়তা প্রদান করবেন। প্রাথমিকভাবে মাহেশ, ইসকন সহ রাজ্যের বাছাই করা 25টি রথযাত্রা কমিটিকে এককালীন 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে।
সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করিয়ে ডান পা খোয়ানোর অভিযোগে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করেছেন মালতী বিশ্বাস নামে এক মহিলা। দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা ওই মহিলার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির উদ্যোগে আয়োজিত ওই শিবিরে ভুল চিকিৎসার জন্যই তার ডান পা বাদ পড়েছে। এই ঘটনায় অভিষেক, তার আত্মসহায়ক সুমিত রায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এদিকে অভিযোগের তদন্তে মালতী ও তার পরিবারকে নথিপত্র সহ আগামীকাল স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলবেন। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তর তো এরকম ধরতক্তা মারপেরেক করবে না, তদন্ত হবে, বাদীকেও ডাকা হবে, বিবাদীকেও ডাকা হবে। যদি দেখি আমরা এটাতে গলত আছে, যে ডাক্তারবাবুরা এই চিকিৎসা করেছিলেন আর যার অঙ্গুলি হেলানো এই চিকিৎসা, এই সেবাশ্রয় নামক নাটক শুরু হয়েছিল, তাকেও কিন্তু তদন্ত করা হবে এবং তলব করা হবে। দরকার হলে পুলিশি যা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিজেপি নেতা অভিজিৎ দাস জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যেই ফোনে অভিযোগকারীর শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। উল্লেখ্য, সেবাশ্রয় শিবিরে অনিয়মের অভিযোগ তুলে এর আগেও ডায়মন্ড হারবার এবং বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক দিক দিয়ে সচেতন ও আত্মনির্ভর করে তুলতে স্কুল থেকেই অর্থনৈতিক শিক্ষা দেওয়া উচিত বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় আজ বেঙ্গল রাইজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2026 অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শৈশব থেকেই এই বিষয়ে সচেতন করে তোলা প্রয়োজন। শ্রী মজুমদার বলেন, শেয়ার বাজার, আইপিও, এসআইপি এবং কিভাবে বিনিয়োগ করতে হয় সে বিষয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর ন্যূনতম জ্ঞান থাকা উচিত। সেজন্য স্কুলের পাঠ্যক্রমে ফিনান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন বলে তিনি জানান। শেয়ার মার্কেট কিভাবে ওঠে, কিভাবে নামে, এসআইপি কি, কোনটা করলে লাভ হবে, সমস্ত যে ফিনান্সিয়াল যে জ্ঞান, মিনিমাম যে নলেজ, সেই মিনিমাম নলেজ এখনকার দিনে এআই যতটা জরুরি, আমার মনে হয় ফিনান্সিয়াল নলেজ বা ফিনান্সিয়াল লিটারেসি যেটাকে আমরা বলছি, মিনিমাম ফিনান্সিয়াল লিটারেসি, সেই লিটারেসি আমাদের স্কুল সিলেবাসে আসা একান্ত প্রয়োজন। জাতীয় শিক্ষানীতির রূপায়ণ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আগামীকাল রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্য সরকার এখানে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের সিদ্ধান্ত নেবার পর শিক্ষা দপ্তর এর প্রস্তুতি শুরু করেছে। জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক নিয়ে অনলাইনে শিক্ষকদের একাধিক কর্মশালারও আয়োজন করা হয়। আগামীকাল বিকাশ ভবনে ওই বৈঠকে জাতীয় শিক্ষানীতি সহ রাজ্যের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা হবে। রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো ও পঠন পাঠনের বিষয়গুলি খতিয়ে দেখার জন্য মাদ্রাসা শিক্ষা দপ্তর 18 সদস্যের একটি কমিটি তৈরি করেছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, 2 মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া ও 2 24 পরগনার মাদ্রাসাগুলির অবস্থা, পরিকাঠামো, পঠন পাঠন, পাঠ্যক্রম ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় এই কমিটি খতিয়ে দেখবে। 15 জুলাই থেকে কাজ শুরু করবে এই কমিটি। 21 জুলাইয়ের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। উত্তরবঙ্গের ওপর অবস্থিত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সন্নিহিত বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় সারা রাজ্যেই এখন বৃষ্টির অনুকূল পরিবেশ। আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। 13 তারিখে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত বাড়বে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং সেই সাথে কলকাতা, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ইস্টবেঙ্গল আজ জয় দিয়ে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে তাদের অভিযান শুরু করেছে। নিজেদের মাঠে ইস্টবেঙ্গল 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দেয়। ইস্টবেঙ্গলের পক্ষে জেসিন টিকে, জোসেফ জাস্টিন ও মোহাম্মদ বেলাল গোল করেন। উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খা, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে প্রমুখ। মোহনবাগান সুপারজায়ান্ট আগামীকাল এবারের প্রিমিয়ার লিগে তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 4:30।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। রাজ্যে শিল্প বিনিয়োগ ও জমি নীতি নিয়ে আলোচনা করতে শিল্পমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠী আগামীকাল বৈঠকে বসবে। উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিক সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বাগানগুলি খোলার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। আগামীকাল এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেট কমিটির অমৃত মহোৎসব উপলক্ষে গান্ধীনগরে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। দেশের 7টি জায়গায় আগামী মঙ্গলবার ইএসআই স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু। ঢাকা শহরে জনজীবন বিপর্যস্ত, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় 1 জন নিহত এবং 3 জন আহত, পাল্টা হামলার দাবি রাশিয়ার। লর্ডসে মহিলাদের ক্রিকেটে 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচি সূচনা করেন। শ্রী শাহ তাঁর গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 1,25 লক্ষেরও বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বলেন, 2029-এর সাধারণ নির্বাচনের আগে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বানও জানান তিনি। এছাড়া গুজরাটের গান্ধীনগরে এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেট কমিটি এপিএমসির অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন সবজি উৎপাদন ক্ষেত্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানে শ্রী শাহ এক পের মাকে নাম প্রকল্পের অধীনে চারাগাছ রোপণ করবেন এবং এপিএমসির একটি স্মারক প্রকাশনার আনুষ্ঠানিক উন্মোচন করবেন। অনুষ্ঠানে শ্রী শাহ দাহেগম এপিএমসি বোর্ডের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আগামী মঙ্গলবার দেশজুড়ে প্রায় 700 কোটি টাকা মূল্যের 7টি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স ইএসআই স্বাস্থ্য পরিষেবা প্রকল্পের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, শ্রী মান্ডাভিয়া তেলেঙ্গানার সনতনগরে ইএসআইসি হাসপাতালের নতুন ওপিডি ব্লকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাকি 6টি জায়গায় তিনি ভার্চুয়ালি প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে আসাম, তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের 2টি জায়গা। এই প্রকল্পের ফলে প্রায় 53 লক্ষ উপভোক্তা চিকিৎসা পরিষেবা পাবে। আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী মাওলাভি আতাউল্লাহ ওমারি তাঁর 6 দিনের ভারত সফর শেষে আজ সেদেশে ফিরে গেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তানের পক্ষ থেকে ভারতে এটি 4র্থ মন্ত্রী পর্যায়ের সফর। সফরকালে আফগান মন্ত্রী কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেছেন এবং কৃষি, সেচ, প্রাণী সম্পদ, কৃষি গবেষণা, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ তুলে ধরার বিষয়ে আলোচনা করেছেন। আফগান মন্ত্রী ওমারি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান ও বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটার সঙ্গেও সাক্ষাৎ করেন। ইথানল মিশ্রিত পেট্রোল গাড়ির জ্বালানি ট্যাঙ্কে ক্ষতি করতে পারে বলে যে তথ্য, ছবি সহ সমাজ মাধ্যমে প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট আরও জানায়, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তেল বিপণনকারী সংস্থাগুলির ইথানল মেশানো E20 পেট্রোল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস BIS এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি, যার ফলে ইথানল ও পেট্রোল একে অন্যের সঙ্গে পুরোপুরি মিশে যায়। কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী মনোহর লাল নির্মাণ ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে আজ সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWDর 172তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। মন্ত্রী বলেন, কোনো ভবন বা কাঠামো তৈরির ক্ষেত্রে তার স্থায়িত্ব নিয়ে আপোষ করা উচিত নয়। CPWDর সমস্ত কর্মীদের সৎ উপায়ে কাজ করার আহ্বান জানানো তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধ্বসে 44 জনের মৃত্যু হয়েছে। সেদেশের দুর্যোগ মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় প্রায় 2,67,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা রাত ধরে ভারী বৃষ্টির ফলে ঢাকা শহরের জনজীবন বিপর্যস্ত।
বায়ু, নৌসেনা ও সেনাবাহিনী স্থানীয় মানুষজনের সহযোগিতায় বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 7টি জেলায় ত্রাণ সরবরাহের কাজ শুরু করেছে। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীর জল বেড়ে যাওয়ার ফলে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিতে পারে। এর ফলে ওই সমস্ত অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের হামলায় 1 জন নিহত এবং আহত 3। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশ্চেভ বলেছেন, এই হামলায় আবাসিক বাড়ি ও ভবনসহ একটি শিল্পাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, সিজরান তেল শোধনাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে রাশিয়া ইউক্রেনের ওডেসা অঞ্চলের ওডেসা এবং চোর্নোমর্স্ক বন্দরে হামলা চালিয়েছে বলে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। ইউক্রেনের আধিকারিকরা যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণের কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহারিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। 1 জন ভারতীয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সংবলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ 1 ডজন পশ্চিমী ও এশীয় দেশ 2016 সালের এক সালিসি রায়কে তুলে ধরে দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণমূলক দাবিগুলি অবৈধ বলে জানিয়েছে। এই 14টি দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা বিতর্কিত জলসীমায় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এ ধরনের অস্থিরতা সৃষ্টিকারী কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়ন একটি পৃথক বিবৃতি প্রকাশ করে এই রায়কে ওই অঞ্চলের বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে চীন এই রায়কে বাতিল ও অকার্যকর বলে ঘোষণা করেছে এবং এর কোনো বাধ্যবাধকতা নেই বলে পুনর্ব্যক্ত করেছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, গতকাল ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে নৌকোডুবিতে নিহত 15 জন ভারতীয় নাগরিকের মৃতদেহ ভিয়েতনামের হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সমাজ মাধ্যমে দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিক কাজকর্ম সম্পন্ন হওয়ার পর দেহগুলি যত দ্রুত সম্ভব এদেশে পাঠানো হবে। লর্ডসে মহিলাদের ক্রিকেটে 4 দিনের টেস্টের তৃতীয় দিনে আজ ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 উইকেটে 341 রান করে ভারত ইনিংস ডিক্লেয়ার করেছে। জস্তিকা ভাটিয়া 113 ও স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। সোফি একলেনস্টোন 4টি উইকেট নেন। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস 170 রানে শেষ হয়। 5 উইকেট নেন ক্রান্তি গৌর। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত করে 285 রান। উইম্বলডন টেনিসে মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হানিউ ও ফরাসি ক্রিস্টিনা ম্লাদেনোভিচ জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি ও কানাডার গ্যাব্রিয়েলা দাব্রোস্কিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হানিউ ম্লাদেনোভিচ জুটি 6-3, 7-5 সেটে স্তেফানি দাব্রোস্কি জুটিকে হারিয়ে দেয়। এদিকে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30টায়। গতবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই সিনারের কাছে ক্যারিয়ারের 5ম গ্র্যান্ড স্লাম ও দ্বিতীয় উইম্বলডন খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে দ্বিতীয় বাছাই জেরেভের কাছে প্রথমবার উইম্বলডন খেতাব ও দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের সুযোগ রয়েছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। আগামী 14 জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের ও 15 জুলাই স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদের পুর নিগমের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বাংলাদেশে গত এক সপ্তাহে বন্যা ও ভূমিধসে 44 জনের মৃত্যু, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জানিক সিনার আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খবর শেষ হলো।